সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শুভেচ্ছা। হাজী লাল মিয়া সিটি কলেজের পক্ষ থেকে যে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত গৃহীত হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আজকের আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর সপ্তম অধ্যায় কার্যপত্র। আলোচনায় আমি রমেন্দ্রনাথ বিশ্বাস, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ, হাজী লাল মিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ। কার্যপত্র কি? কার্যপত্র আসলে কোনো হিসাব নয় বা হিসাবের কোনো অংশও নয়। তারপরেও একটা প্রতিষ্ঠানের সার্বিক দিক এক নজরে দেখার জন্য যে পরিপূর্ণ পদ্ধতি সেটা হচ্ছে কার্যপত্র। কার্যপত্রের মাধ্যমে আমরা একই সঙ্গে রেওয়ামিল, সমন্বয়, সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী একটা পরিপূর্ণ চিত্র পেতে পারি। আমি যদি বলি কার্যপত্র কি, হিসাবের গাণিতিক শুদ্ধতা সঠিকভাবে নিরূপণের জন্য রেওয়ামিলের পাশাপাশি সমন্বয়, সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণীর সম্পত্তি ও দায়ের কলামে উপস্থাপন করে যে চিত্র ফুটে ওঠে তাকে কার্যপত্র বলে। কার্যপত্র করার আগে আমাদের গুরুত্বপূর্ণ যে অংশটি সেটা হচ্ছে সমন্বয়। দেখো, রেওয়ামিল আমাদের অঙ্কে দেওয়া থাকবে, প্রশ্নে উল্লেখ করা থাকবে রেওয়ামিল, কিন্তু সমন্বয়টা আমাদের জানতে হবে। আমরা যদি সমন্বয়টা জানি, এরপর সমন্বিত রেওয়ামিল কীভাবে, রেওয়ামিলের সাথে সমন্বয়ের অংশ প্রয়োগ করলে আমরা সমন্বিত অংশ পাবো, আমরা আয় ব্যয় বিবরণী পাবো, আয়গুলো আয় ক্রেডিট সাইডে নেবো, ব্যয়গুলো ডেবিট সাইডে নেবো, আমরা সবগুলো পাবো। একটা অঙ্ক যদি দেখি কীভাবে করতে কার্যপত্র, আমরা সব কিছু পাবো। তবে তখনই আমরা পরিপূর্ণ পারবো যখন আমি সমন্বয় সম্পর্কে পরিপূর্ণ আমার জ্ঞান থাকবে। আমি মনে করি হিসাববিজ্ঞান সম্পর্কে একটি পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হলে সাধারণ জাবেদা এবং সমন্বয় জাবেদা সম্পর্কে জ্ঞান রাখা অতীব জরুরি। আমরা যদি সমন্বয় জাবেদা সম্পর্কে জ্ঞান থাকে তাহলে আমি সমন্বয় জাবেদা করতে পারবো, কার্যপত্র করতে পারবো, আর্থিক অবস্থার বিবরণী করতে পারবো। দেখো, আর্থিক অবস্থার বিবরণী আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, দুই পত্র মিলে প্রায় 40 মার্ক। তাহলে আর আমি তখনই এই আর্থিক অবস্থার বিবরণী করতে পারবো যখন আমার সমন্বয়ে কোনো সমস্যা থাকবে না। আর আমি যদি সাধারণ জাবেদা করি, সাধারণ জাবেদা আমি পারবো। সাধারণ জাবেদা করলে আমি সমীকরণ করতে পারবো, সাধারণ জাবেদা পারলে আমি খতিয়ান করতে পারবো, সাধারণ জাবেদা পারলে আমি রেওয়ামিল করতে পারবো, সাধারণ জাবেদা পারলে নকদান করতে পারবো। তাহলে সাধারণ জাবেদা পারলে এই অধ্যায়গুলো আমার পরিপূর্ণ জ্ঞান থাকবে। আর সমন্বয় জাবেদা পারলে আমি সমন্বয় জাবেদা করতে পারবো, বিপরীত জাবেদা করতে পারবো, সমাপনী জাবেদা করতে পারবো, আমি কার্যপত্র করতে পারবো এবং আর্থিক অবস্থার বিবরণী করতে পারবো। তাহলে সমন্বয় জাবেদা হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট। আমার আজকের এই ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ সহকারে এবং সূক্ষ্ম মাথায় উপস্থাপন করতে পারো, আমার বিশ্বাস তোমরা সমন্বয় জাবেদা সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবে। তো সমন্বয়ের দুটি অংশ আমি যদি দেখাই, একটা হচ্ছে সমন্বয়ের দুটি অংশ, একটা ক নাম্বার দিয়ে যদি আমি লিখি অগ্রিম সংক্রান্ত, আর 6 নম্বর দিয়ে লিখি বকেয়া সংক্রান্ত। বকেয়া সংক্রান্ত সমন্বয় কয়টি অংশ? দুইটা, একটা হচ্ছে অগ্রিম সংক্রান্ত আর একটা হচ্ছে বকেয়া সংক্রান্ত। আমি এখন অগ্রিম সংক্রান্ত নিয়ে কথা বলবো। এই অগ্রিমের আবার দুইটি ভাগ। আমি যদি একে অগ্রিমের দুইটি ভাগ, একে যদি আমি 1 নম্বর দিয়ে লিখি, একটা হচ্ছে ব্যয়ের অগ্রিম, আর 2 নম্বর হচ্ছে আয়ের অগ্রিম। ব্যয়ের অগ্রিম আর একটা হচ্ছে আয়ের অগ্রিম। অগ্রিম সংক্রান্ত বলতেছি, অগ্রিমের আবার দুটি ভাগ, একটা হচ্ছে ব্যয়ের অগ্রিম আর একটা হচ্ছে
ব্যয়ের অগ্রিম। এই ব্যয়ের অগ্রিমে এবার দুইটা পদ্ধতি, ব্যয়ের অগ্রিমে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ব্যয় পদ্ধতি আর আরেকটা হচ্ছে সম্পত্তি পদ্ধতি। একটা হচ্ছে ব্যয় পদ্ধতি আর একটা হচ্ছে সম্পত্তি পদ্ধতি। তাহলে দেখো আমি আগে বলছি সমন্বয় দুটি অংশ, একটা হচ্ছে অগ্রিম সংক্রান্ত, একটা হচ্ছে বকেয়া সংক্রান্ত। আমরা বকেয়াটা পরে আলোচনা করব, এখন আছে অগ্রিম সংক্রান্ত। অগ্রিম সংক্রান্ত অগ্রিমের হলো দুইটি ভাগ, একটা হচ্ছে ব্যয়ের অগ্রিম আর একটা হচ্ছে আয়ের অগ্রিম। এখন আমি আসছি ব্যয়ের অগ্রিম নিয়ে। ব্যয়ের অগ্রিম হলো দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ব্যয় পদ্ধতি আর একটা হচ্ছে সম্পত্তি পদ্ধতি। এখন ব্যয় পদ্ধতি আমি কিভাবে শিখব? এটা ব্যয় পদ্ধতি যদি রেওয়া মিলে যে কোনো ব্যয় থাকে, রেওয়া মিলে যে কোনো ব্যয় থাকে তাহলে বলতো সেটা ব্যয় পদ্ধতি। দেখো আমি যখন কার্যপত্র করবো উপরে একটা রেওয়া মিল দেওয়া থাকবে, নিচে সমন্বয় দেওয়া থাকবে। আমার সমন্বয়গুলোর সমন্বয় দেবতা করবো, কিন্তু আমি যখন সমন্বয় দেবতা করতে যাবো তখন দেখবো যে রেওয়া মিলে সেটা কি আছে। রেওয়া মিলে যদি ব্যয় থাকে, যে কোনো ধরনের ব্যয় থাকলে সেটা ব্যয় পদ্ধতি। তখন সমন্বয় দেবতা হবে মোস্ট ইম্পর্টেন্ট, তখন সমন্বয় দেবতা হবে সম্পত্তি হবে ডেবিট, ব্যয় হবে ক্রেডিট। এইটুকুন মনে রাখবা, যখন ব্যয় পদ্ধতি করব টাকা দেবে সম্পত্তির। আমি একটা যদি উদাহরণ দিয়ে বোঝাই যে কিরকম, যে ব্যয় পদ্ধতি একটা উদাহরণ দাও। মনে করো একটা রেওয়া মিল আছে, এটা রেওয়া মিলে আর একটা আছে সমন্বয়। সমন্বয় এখন আমি যদি বলি রেওয়া মিলে আছে ভাড়া ব্যয়, ভাড়া ব্যয় ৫,০০০ টাকা, আর সমন্বয় আছে অগ্রিম ভাড়া। এক নম্বর সমন্বয় আছে, মনে করো অগ্রিম ভাড়া ৩,০০০ টাকা। আমি একটু আগে বলছি যদি রেওয়া মিলে ব্যয় থাকে তাহলে বলবো সেটা কোন পদ্ধতি? ব্যয় পদ্ধতি। এই যে ভাড়া, আমার ভাড়া সম্পর্কে একটা সমন্বয় দেবতা করতে হবে। আমি যখন রেওয়া মিলে ঢুকবো তখন দেখবো এই যে লেখা আছে ভাড়া ব্যয়, এটা কোন পদ্ধতি? ব্যয় পদ্ধতি। দেখো আমি একটু আগে বলে গেছি, যখনই বলবো এটা ব্যয় পদ্ধতি, চিনিবার উপায় আমরা যখন 6, 7 বা 8 টেন্স পড়ছি তখন দেখছো চিনিবার উপায় গঠন প্রণালী। তো চিনব কি করে যেটা ব্যয় পদ্ধতি? ওই যে রেওয়া মিলে ব্যয় আছে, রেওয়া মিলে ব্যয় থাকলে আমি বলবো সেটা কোন পদ্ধতি? ব্যয় পদ্ধতি। তাহলে কি যাবে হবে বলছিলাম, সম্পত্তি হবে ডেবিট, ব্যয় হবে ক্রেডিট। তাহলে আমি আবেদন করতে পারি অগ্রিম ভাড়া ডেবিট, অগ্রিম ভাড়া ডেবিট আর ভাড়া ব্যয় ক্রেডিট। এখন আমি বলছি যে অগ্রিম ভাড়া ডেবিট, সম্পত্তি ডেবিট। যে কোনো ব্যয়ের পূর্বে যদি অগ্রিম বা অব্যবহৃত থাকে তাহলে সেটা সম্পত্তি হয়। তাহলে অগ্রিম ভাড়া ডেবিট, সম্পত্তি ডেবিট, ভাড়া ব্যয় ক্রেডিট। আচ্ছা আরেকটা জিনিসও বলছি, এইটাও মনে রাখতে হবে, যখন আমি ব্যয় পদ্ধতি দাবিদা করবো তখন টাকা দেবে কার বলছিলাম? সম্পত্তি। এই যে সম্পত্তি অগ্রিম ভাড়া টাকা দেওয়া আছে কত টাকা? ৩,০০০। তখন টাকা হবে ৩,০০০ টাকা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমি আবার বলছি, আবার রিপিট করছি, ব্যয় পদ্ধতি যদি রেওয়া মিলে ব্যয় থাকে তাহলে বলবো আমরা ব্যয় পদ্ধতি। যেমন রেওয়া মিলে আছে ভাড়া ব্যয় ৫,০০০ টাকা। আচ্ছা আমার ভাড়া সম্পর্কে একটা সমন্বয় দেবতা করবো। আমি উপরে গেছি দেখছি লেখা আছে ভাড়া ব্যয়, এটা ব্যয় পদ্ধতি। যখনই ব্যয় পদ্ধতি হবে তখন সমন্বয় দেবতা কি হবে? সম্পত্তি হবে ডেবিট, ব্যয় হবে ক্রেডিট। এই যে আমি লিখছি অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া ব্যয় ক্রেডিট। আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, যখন ব্যয় পদ্ধতি অঙ্ক করবো তখন আমার কিসের টাকা যাবে? সম্পত্তির টাকা। এই যে সম্পত্তির টাকা দেওয়া আছে অগ্রিম ভাড়া ৩,০০০ টাকা, ৩,০০০ টাকা। আমি যদি আরেকটা বলি, আরেকটা উদাহরণ দিই, যে এখানে ভাড়া ব্যয় আছে ৫,০০০ টাকা, এখানেও অগ্রিম ভাড়া না দিয়া এখানেও আছে ভাড়া ব্যয় ৩,০০০ টাকা আছে। আচ্ছা দেখো আমার পদ্ধতি কিন্তু চেঞ্জ হয় না। যেহেতু আমি রেওয়া মিলে আছি ভাড়া ব্যয়, রেওয়া মিলে আছে ভাড়া ব্যয়, এটা ব্যয় পদ্ধতি। তাহলে ব্যয় পদ্ধতির সময় বলছিলাম সম্পত্তি হবে ডেবিট, ব্যয় হবে ক্রেডিট। তাহলে আমি দাও লিখতে দিই অগ্রিম ভাড়া ডেবিট, অগ্রিম ভাড়া ডেবিট আর ভাড়া ব্যয় ক্রেডিট। এখন আসছে টাকাটা। আমি কি বলছিলাম, যখন ব্যয় পদ্ধতি হবে তখন টাকা দেবে কার? সম্পত্তি। টাকা দেবে কার? সম্পত্তি। মনে করো তোমরা মার্চ মাসে বাড়ি থেকে ব্যয় বাবদ ৫,০০০ টাকা এনেছো। এই যদি রেওয়া মিলে আছে ভাড়া ব্যয় কত টাকা? ৫,০০০ টাকা। যেহেতু মার্চ মাসে সমস্ত স্কুল কলেজ বন্ধ রয়েছে, কোনো প্রাইভেট পড়া লাগে নাই, তোমাদের মাস শেষ, ওই মার্চ মাস শেষে ভাড়া ব্যয় হয়েছে ৩,০০০ টাকা। আচ্ছা তুমি বাড়ির থেকে খরচ দিয়ে জানছো কত টাকা? ৫,০০০ টাকা। মাস শেষে হিসেব করছো সমস্ত খরচ মিলে খরচ আছে কত টাকা? ৩,০০০ টাকা। তাহলে আমার হাতে রয়েছে কত? ওই ৫,০০০ থেকে ৩,০০০ বিয়োগ করলে আমার হয়ে গেছে কত? ২,০০০ টাকা। আমার সম্পত্তি টাকা লাগবে, টাকা হবে ২,০০০
2000। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আবার বলছি যে ব্যয় পদ্ধতি, এটা কিন্তু ব্যয় মিলে ভাড়া ব্যয় আছে ব্যয় পদ্ধতি। তাহলে ব্যয় পদ্ধতির সময় দাবিদার তো আমি বলছি, যখন ব্যয় পদ্ধতি হবে তখন সম্পত্তি হবে ডেবিট। আর সম্পত্তি যে কোনো ব্যয়ের পূর্বে যদি অগ্রিম বা অবিবর্তিত থাকে সেটা সম্পত্তি। তাহলে অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া ব্যয় ক্রেডিট। টাকা দেবে কার? টাকা দেবে সম্পত্তি। কিন্তু এখানেও ভাড়া ব্যয় আছে, এটাও ভাড়া ব্যয় আছে, দুটো ব্যয় আছে। আমি বাইরে থেকে ব্যয় পাবো, আমি মনে করো 5000 টাকা আনছিলাম, কিন্তু আসে দেখছি মাস শেষে 3000 টাকা ব্যয় আছে। তাহলে মাঝখানে আমার কত টাকা রয়ে গেছে? ওই 5000 থেকে 3000 বিয়োগ করলে 2000 টাকা। এইটা হচ্ছে ব্যয় পদ্ধতি। এখন আছে সম্পত্তি পদ্ধতি। সম্পত্তি পদ্ধতি যদি রেওয়া মিলে সম্পত্তি পদ্ধতি চিনার উপায় কিভাবে চিনবো এটা সম্পত্তি পদ্ধতি, খুব মনোযোগ দেও। যদি রেওয়া মিলে সাপ্লাইস বা সরবরাহ, সাপ্লাইস হচ্ছে ইংরেজি শব্দ, এর বাংলা শব্দ হচ্ছে সরবরাহ। সাপ্লাইস বা সরবরাহ এবং যে কোনো ব্যয়ের পূর্বে যদি অগ্রিম বা অব্যবহৃত লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা সম্পত্তি পদ্ধতি, চিনিবার উপায়। আমি আবার বলছি, যদি রেওয়া মিলে সাপ্লাইস বা সরবরাহ এবং যে কোনো ব্যয়ের পূর্বে যদি অগ্রিম বা অব্যবহৃত লেখা থাকে তাহলে বুঝতে হবে এটি সম্পত্তি পদ্ধতি। তখন সমন্বয় জাবেদা হবে। কি জাবেদা হবে? ব্যয় হবে ডেবিট, সম্পত্তি হবে ক্রেডিট। যখন আমি সম্পত্তি পদ্ধতি জাবেদা করব তখন জাবেদা হবে ব্যয় হবে ডেবিট আর সম্পত্তি হবে ক্রেডিট। আমি এবং তখন সম্পত্তির সময় ব্যয়ের টাকা দেবে। মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, সম্পত্তির সময় কিসের টাকা দেবে? ব্যয়ের টাকা দেবে। আমি যদি একটা উদাহরণ দিই যে এটা রেওয়া মিল আর এটা হচ্ছে সমন্বয়। এখানে আছে মনে করো অগ্রিম বেতন, অগ্রিম বেতন 7000 টাকা, আর এখানে আছে বেতন ব্যয় 5000 টাকা। আচ্ছা, আমি একটু আগে বলছি যে কোনো ব্যয়ের পূর্বে যদি অগ্রিম বা অব্যবহৃত এবং সাপ্লাইস বা সরবরাহ থাকে তাহলে সেটা সম্পত্তি পদ্ধতি। আমার বেতন সম্পর্কে একটা সমন্বয় জাবেদা করবো। আমি যখন রেওয়া মিলে দেখছি রেওয়া মিলে অগ্রিম বেতন আছে, এই যে বেতন ব্যয় এর পূর্বে কি আছে? অগ্রিম আছে, তাহলে এটা সম্পত্তি পদ্ধতি। আমি বলছিলাম যখন সম্পত্তি পদ্ধতি হবে তখন জাবেদা হবে ব্যয় হবে ডেবিট, সম্পত্তি হবে ক্রেডিট। তাহলে আমি জাবেদাটা কি করবো? বেতন ব্যয় ডেবিট, বেতন ব্যয় ডেবিট আর অগ্রিম বেতন ক্রেডিট। আচ্ছা, আমি আরেকটা কথা বলছিলাম যে যখনই আমি সম্পত্তি পদ্ধতি করব তখন টাকা দেবে কার? ব্যয়। এই দেখো বেতন ব্যয় যে আছে 5000 টাকা, এখন টাকা দেবে কত? 5000। বুঝতে পারছো? যদি রেওয়া মিলে যে কোনো ব্যয়ের পূর্বে যদি অগ্রিম বা অব্যবহৃত এবং সাপ্লাইসে সরবরাহ থাকে তাহলে বুঝতে হবে সম্পত্তি পদ্ধতি। যখনই সম্পত্তি পদ্ধতি হবে তখন সমন্বয় জাবেদা হবে ব্যয় হবে ডেবিট, সম্পত্তি হবে ক্রেডিট। এই যে বেতন ব্যয় ডেবিট, অগ্রিম বেতন ক্রেডিট। তখন টাকা দেবে কার? সম্পত্তির সময় ব্যয়ের টাকা, যে বেতন ব্যয় যে আছে। আমি যদি এখানে আবার রেখে আরেকটা উদাহরণ দিই, এখানে মনে করো অগ্রিম বেতন আছে, রেওয়া মিলে অগ্রিম বেতন আছে এবং সমন্বয়ে অগ্রিম বেতন আছে। আমি এখন দেখবো রেওয়া মিলটা দেখে তো আমি পদ্ধতিটা চিনবো এটা কোন পদ্ধতি, ব্যয় পদ্ধতি না সম্পত্তি পদ্ধতি। রেওয়া মিলে আছে অগ্রিম বেতন, তাহলে এটা সম্পত্তি পদ্ধতি। আমি বলছি যখনই সম্পত্তি পদ্ধতি হবে তখন ব্যয় হবে ডেবিট। আমি যে করলাম বেতন ব্যয় ডেবিট, অগ্রিম বেতন ক্রেডিট। আচ্ছা, আমি বলছিলাম তখন টাকা দেবে কার? ব্যয়ের টাকা। কিন্তু এখানে কি ব্যয়ের টাকা আছে? নেই। এখানে 7000 টাকা সম্পত্তি, অগ্রিম বেতন আছে সম্পত্তি, এখানে অগ্রিম বেতন আছে সম্পত্তি। মনে করো আমি তোমাদের কাউকে 1000 টাকা দিয়ে বলছি বাইরে থেকে কিছু কিনে আসো, তোমরা গেছো, 1000 টাকা কিন্তু আমার সম্পত্তি। এখন আসে দেখছো স্যার লেকচার দিচ্ছে, কথা না বলিয়া আমাকে 200 টাকা দিয়ে এসো, ওই 200 টাকা কিন্তু আমার সম্পত্তি। মাঝখানে আমি বুঝে নেবো আমি 1000 টাকা দিছিলাম আর আমার কাছে ফেরত হয়েছে 200 টাকা ফেরত হয়েছে, এটা আমার সম্পত্তি। তাহলে খরচ হয়েছে কত? 800 টাকা। তাহলে এখানেও ঠিক, এটাও সম্পত্তি 7000 টাকা আর এটাও সম্পত্তি আমার রয়ে গেছে 5000 টাকা। তাহলে খরচ হয়েছে কত? 2000। ওই 7000 থেকে 5000 বিয়োগ করলে টাকা হবে কত? 2000। যাবে তো আমার সেম একই থাকছে, বাট টাকাটা হবে ব্যয়, যেহেতু ব্যয়ের টাকা দেবে, দুটো সম্পত্তি, দুই সম্পত্তি বিয়োগ করলে আমার ব্যয়ের টাকা হলো। এইটা হচ্ছে সম্পত্তি পদ্ধতি। আচ্ছা,
তাহলে আমরা শিখলাম ও কিসের অগ্রিম সংক্রান্ত দুটি অংশ, একটা হচ্ছে ব্যয়ের অগ্রিম আর একটা হচ্ছে আয়ের অগ্রিম। আমরা ব্যয়ের অগ্রিমটা কমপ্লিট করলাম। এখন 2 নাম্বার ছিল কি আয়ের অগ্রিম। কি ছিল আয়ের অগ্রিম। এই আয়ের অগ্রিম আবার দুইটা পদ্ধতি। আয়ের অগ্রিমের কয়টা পদ্ধতি? দুইটা। একটা হচ্ছে আয় পদ্ধতি, প্রমাণ অনে আয় পদ্ধতি, আর প্রমাণ টুতে হচ্ছে দায় পদ্ধতি। আয়ের অগ্রিম আবার কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতি। একটা হচ্ছে আয় পদ্ধতি আর একটা হচ্ছে দায় পদ্ধতি। এখন চিনব কি করে এটা আয় পদ্ধতি? যদি আমাদের যে কোনো ধরনের আয় থাকে তাহলে বুঝতে হবে এটা আয় পদ্ধতি। সেবায়, উপহার, শিক্ষানবিশ, ইসলামী, এই যে কোনো ধরনের আয় থাকলে বিনিয়োগের সুদ এগুলো বুঝবো সেটা কোন পদ্ধতি? আয় পদ্ধতি। যখনই বলবো এটা আয় পদ্ধতি তখন সমন্বয় দাবেদা হবে ওই আয় হবে ডেবিট আর দায় হবে ক্রেডিট। টাকা দেবে কার? আয়ের সমান টাকা দেবে কার? দায়ের। টাকা দেবে কার? দায়ের। আমি একটা উদাহরণ যদি দিই, আয় পদ্ধতির একটা উদাহরণ যদি দিই, রেওয়া মিল, মনে করেন এখানে রেওয়া মিল আছে, রেওয়া মিলে সেবায় 10,000 টাকা আর সমন্বয় আছে বলতো সমন্বয় আছে অনুপার্জিত সেবায়, অনুপার্জিত সেবায় 7,000 টাকা। আচ্ছা আমি একটু আগে বলছি আয় পদ্ধতি কি বলছি, রেয়ামিলে যে কোনো ধরনের আয় থাকলে বুঝতে হবে সেটা কোন পদ্ধতি? আয় পদ্ধতি। তাহলে রেয়ামিলে সেবায়, এই যে সেবায় আছে, তাহলে কত এটা কোন পদ্ধতি? আয় পদ্ধতি। তখন বলছিলাম যখনই আয় পদ্ধতি হবে তখন দাবাতে হবে আয় হবে ডেবিট, দায় হবে ক্রেডিট। তাহলে আমি দাবাতে লিখি সেবায় ডেবিট আর অনুপার্জিত সেবায় যে কোনো আয়ের পূর্বে যদি অগ্রিম বা অনুপার্জিত লেখা থাকে তাহলে সেটা দায় হয়। যে কোনো আয় পূর্বে, তাহলে এই যে সেবায়ের পূর্বে অনুপার্জিত আছে। আচ্ছা আমি আয় পদ্ধতি আবেদন করছি যে আয় হবে ডেবিট, দায় হবে ক্রেডিট। টাকা দেবে কার? বলছিলাম টাকা দেবে দায়ের। তাহলে এই যে অনুপার্জিত সেবায়ের টাকা দেওয়া আছে কত টাকা? 7,000 টাকা দেওয়া আছে। দায়ের টাকা দেওয়া আছে কত? 7,000 টাকা। আমি যদি আরেকটা দিই যে সেবায় আছে, এখানেও মনে করে সেবায় আছে, রেয়ামিলে সেবা আছে 10,000 টাকা, সমন্বয় সেবা আছে 7,000 টাকা। এখন আসো আমি বলছি আগে বলছি রেয়ামিলে যদি যে কোনো আয় থাকে তাহলে বুঝবো সেটা আয় পদ্ধতি, তাহলে সেবা আছে আয় পদ্ধতি। তখন বলছিলাম দাবেদা হবে সমন্বয় দাবেদা কি হবে? আয় হবে ডেবিট, দায় হবে ক্রেডিট। তার মানে সেবায় ডেবিট, অনুপার্জিত সেবায় ক্রেডিট। আচ্ছা এখন টাকা দেবে কত? আমি বলছিলাম যে টাকা দেবে দায়ের। আয় পদ্ধতি টাকা দেবে কার? দায়ের। দুটো আয় আছে, এই দুই আয় যখন আমি বিয়োগ করব তখন সেটা কি হবে? দায় হবে। 10,000 থেকে 7,000 বিয়োগ করলে থাকছে কত? 3,000 টাকা। তখন টাকা হবে কত? 3,000। এটা হচ্ছে আয় পদ্ধতি। এখন আসো দায় পদ্ধতি। দায় পদ্ধতি আচ্ছা দায় পদ্ধতি যদি রেয়ামিলে যে কোনো আয়ের পূর্বে অগ্রিম বা অনুপার্জিত লেখা থাকে তাহলে বলবো সেটা দায় পদ্ধতি। চিনিবার উপায় আমি দায় পদ্ধতি চিনব কি করে? যদি রেয়ামিলে যে কোনো আয়ের পূর্বে যদি অগ্রিম বা অনুপার্জিত লেখা থাকে তাহলে বলবো সেটা কোন পদ্ধতি? দায় পদ্ধতি। আচ্ছা দায় পদ্ধতি যখন হবে তখন সমন্বয় দাবেদা কি হবে? দায় হবে ডেবিট, আয় হবে ক্রেডিট। দায় পদ্ধতি যখন করব তখন সমন্বয় দাবেদা হবে দায় হবে ডেবিট, আয় হবে ক্রেডিট। টাকা দেবে কার? আয়ের। দায়ের সময় টাকা দেবে কার? আয়ের। আমি একটা উদাহরণের সাথে দেখাচ্ছি। রেয়ামিলে মনে করো অনুপার্জিত বা অগ্রিম উপহার, অগ্রিম উপহারা 7,000 টাকা আর সমন্বয় আছে উপহারা 4,000 টাকা। আচ্ছা আমি একটু আগে বলছি দায় পদ্ধতি চিনব কি করে? বলছি রেয়ামিলে যে কোনো আয়ের পূর্বে যদি অগ্রিম বা অনুপার্জিত থাকে তাহলে বলবো সেটা কোন পদ্ধতি? দায় পদ্ধতি। তাহলে রেয়ামিলে আমি দেখছি রেয়ামিলে আছে অগ্রিম উপহারা, তাহলে এটা দায় পদ্ধতি। যখনই দায় পদ্ধতি হবে তখন সমন্বয় দাবেদা হবে ওই দায় হবে ডেবিট,
আয় হবে ক্রেডিট। তাহলে আমি যাবে লিখছি অগ্রিম উপভাড়া ডেবিট আর উপভাড়া হিসাব উপভাড়া ক্রেডিট। আচ্ছা এটা দেখো দায়ের সময় টাকা দেবে কার? আয়ের। দায়ের সময় টাকা দেবে কার? আয়ের। তাহলে আয়টা কত আছে? 4000 টাকা। এই যে 4000। আমি যদি আরেকটা উদাহরণ দিই, এখানে মনে করে দিই অগ্রিম উপভাড়া। অগ্রিম উপভাড়া। আচ্ছা উপভাড়াটা একটা সমন্বয় যাবে দেখো, আমি যখন রেয়ামিলে ঢুকছি দেখছি অগ্রিম উপভাড়া আছে, তাহলে আয়ের পূর্বে অগ্রিম আছে, তাহলে এটা দায়। যখন দায় পদ্ধতি হবে আমি বলছিলাম ভুল বলছিলাম, তখন সমন্বয় যাবে হবে ওই দায় হবে ডেবিট, আয় হবে ক্রেডিট। তাহলে আমি যাবে করলাম অগ্রিম উপভাড়া ডেবিট, উপভাড়া হিসাব ক্রেডিট। এখন দায়ের সময় কিসের টাকা দেবে? আয়ের টাকা দেবে। এখন এটাও দায় এটাও দায়, তখন দুই দায় বিয়োগ করলে হবে টাকা হবে কত? 7000 থেকে 4000 বিয়োগ করলে 3000। আমি এত সময় দেখো অগ্রিম সংক্রান্ত যে কথাগুলো বলছিলাম, যে অগ্রিম সংক্রান্ত দুটি ভাগ, একটা ব্যয়ের অগ্রিম, আয়ের অগ্রিম। ব্যয়ের অগ্রিম আবার দুইটা পদ্ধতি, একটা ব্যয় পদ্ধতি, সম্পত্তি পদ্ধতি। আমি ব্যয় পদ্ধতি বলছি, সম্পত্তি পদ্ধতি বলছি, আয় পদ্ধতি বলছি, দায় পদ্ধতি বলছি। এই এত সময় যে বললাম, এটা যদি আমি একটা চিত্রের সাহায্যে উপস্থাপন করি, যে কথাগুলোই বললাম, তোমাদের আরেকটু সুবিধা হবে। মনে করো একটা ফ্যামিলিতে দাদা বা ঠাকুর দাদা যদি জীবিত থাকে, দাদা দাদা দুইটা ছেলে, একজনের নাম বাবা আর একজনের নাম চাচা। বাপের আবার দুইটা ছেলে, একটা হচ্ছে ব্যয় পদ্ধতি, এটা হচ্ছে সম্পত্তি পদ্ধতি, এটা হচ্ছে আয় পদ্ধতি, এটা হচ্ছে দায় পদ্ধতি। অগ্রিম আমি বলছি কি অগ্রিম, দাদা হচ্ছে অগ্রিম। অগ্রিমের দুটি ভাগ, একটা হচ্ছে ব্যয়ের অগ্রিম, ব্যয়ের অগ্রিম, এটা হচ্ছে আয়ের অগ্রিম। দেখো আমি অগ্রিমটা একটা ফ্যামিলিতে যদি দাদা জীবিত থাকে, দাদা ওই ফ্যামিলির কর্ণধার হয় দাদা। দাদার মনে করো দুইটা ছেলে, একজনের নাম বাবা আর একজনের নাম চাচা। অর্থাৎ অগ্রিম দুটি ভাগ, একটা ব্যয়ের অগ্রিম, একটা হচ্ছে আয়ের অগ্রিম। ব্যয়ের অগ্রিমে আবার দুইটা পদ্ধতি। মনে করো এই বাপের দুইটা ছেলে, একজনের নাম ব্যয় আর একজনের নাম হচ্ছে সম্পত্তি। বাপের দুইটা ছেলে, একজনের নাম কি ব্যয় আর একজনের নাম কি সম্পত্তি। আর চাচার দুইটা ছেলে, একজনের নাম আয় একজনের নাম দায়। আমি কেন বলছি এই উদাহরণটা দিচ্ছি চিত্রের সাহায্যে, আমরা টাকা বলছি ব্যয়ের সময় দেবে সম্পত্তির টাকা, সম্পত্তির সময় দেবে ব্যয়ের টাকা, আয়ের সময় বলছে দায়ের টাকা দেবে, দায়ের সময় দেবে আয়ের টাকা। এইটা যাতে মিক্সড হয়ে না যায়, এই জন্য আমি একটা ফ্যামিলি দিয়ে উদাহরণ দিচ্ছি, যে মনে রাখতে হবে। আচ্ছা আমি বলছিলাম ব্যয় পদ্ধতি চিনব কি করে, আমি আগে পূর্বেই বলেছি যদি আমি ব্যয় থেকে ব্যয় পদ্ধতি, তখন কি হবে? তখন সম্পত্তি হবে ডেবিট, ব্যয় হবে ক্রেডিট। টাকা দেবে কার? ব্যয়ের সময় টাকা দেবে কার? সম্পত্তি। অর্থাৎ ব্যয়ের যদি জ্বর হয়, অসুখ হয়, টাকা খরচ কি টাকা কে দেবে? ওই ব্যয় তো ওই হাসপাতালে রয়েছে, ভর্তি রয়েছে, তার টাকা দেবে আরেক ভাই। আরেক ভাইকে সম্পত্তি। অর্থাৎ ব্যয় পদ্ধতি যখন হবে তখন টাকা দেবে কার? সম্পত্তি। এই ব্যয়ের সময় যাতে আয় চাচা তো ভাইরে না আসে, এই কারণে আমি এই চিত্রটা দেখাইছি, যে ব্যয়ের সময় টাকা দেবে কার? সম্পত্তির টাকা। এখন আসলে সম্পত্তি পদ্ধতি চিনব কি করে? রেয়ামিলের সাপ্লাই সরবরাহ এবং যে কোনো ব্যয়ের পূর্বে যদি অগ্রিম বা অব্যবহৃত থাকে সেটা সম্পত্তি পদ্ধতি। আমি আগে পূর্বেই বলেছি সম্পত্তি পদ্ধতি যখন হবে তখন যাবে হবে কি সমন্বয় যাবে হবে কি এই ব্যয় হবে ডেবিট, সম্পত্তি হবে ক্রেডিট। সম্পত্তির সময় টাকা দেবে কার? ব্যয়। এখন মনে করো সম্পত্তির অসুখ হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে, এখন সম্পত্তির টাকা খরচ করবে কে? আরেক ভাই। সে আরেক ভাইকে ব্যয়। আমি যাতে এইটা তোমাদের মিক্সড হয়ে না যায় এই কারণে আমি গ্রাফে এটা উপস্থাপন করছি, যে সম্পত্তির সময় তখন টাকা দেবে কার? ব্যয়। এখন আসলে আয় পদ্ধতি। আয় পদ্ধতি যখন করব তখন সমন্বয় যাবে আয় হবে ডেবিট, দায় হবে ক্রেডিট। আয়ের সময় টাকা দেবে কার? দায়। আয়ের সময় টাকা দেবে কার? দায়। এখন আয়ের মনে করো কি হয়েছে, অসুখ হয়েছে, এখন টাকা খরচ কে? তার আরেক ভাই। আরেক ভাইকে দায়। এই কারণে আমি এইটাকে আমি চিত্র উপস্থাপন করছি। আমার বিশ্বাস তোমরা যদি এই চিত্রটা এবং আমার লেকচারটা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা অগ্রিম সংক্রান্ত আমার মনে হয় না যে তোমাদের কোনো সমস্যা থাকবে। এখন আসো বকেয়া। আমি আগে বলছি অগ্রিমের দুটি ভাগ, একটা অগ্রিম সংক্রান্ত, একটা হচ্ছে বকেয়া সংক্রান্ত। এখন আমি আসি 6 নম্বরে বকেয়া সংক্রান্ত। বকেয়ার দুটি ভাগ, একটা হচ্ছে ব্যয় বকেয়া
আরেকটা আছে আয়ের বকেয়া। বকেয়ার কয়টা অংশ? দুইটা, একটা আছে ব্যয়ের বকেয়া আর একটা আছে আয়ের বকেয়া। ব্যয়ের বকেয়া, এখানে ব্যয়ের বকেয়ার সময় যদি বুঝি এটা ব্যয়ের বকেয়া, যখন বলবো এটা ব্যয়ের বকেয়া তখন দাবিতে হবে ব্যয়, ওই সেই ব্যয়ের সাথে ব্যয় যোগ করে ডেবিট, বকেয়া যোগ করে ক্রেডিট। যেমন মনে করো আছে বেতন বকেয়া, বেতন বকেয়া এর একটা সমন্বয় দাবিটা করতে হবে, মনে করো 5,000 টাকা। তাহলে কি করব? তাহলে বেতন ব্যয় ডেবিট, বেতন ব্যয় ডেবিট, বকেয়া বেতন, বকেয়া বেতন ক্রেডিট, বেতন ব্যয় ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। এখানে বকেয়ার সময় খেয়াল করতে হবে আমাদের ব্যয় আমলে কত টাকা আছে এইসব দেখার দরকার নাই, সমন্বয় যত টাকা আছে ঠিক তত টাকাই হবে। কত টাকা? 5,000 টাকা, 5,000। আমাদের এবার দি ভাড়া বকেয়া রয়েছে, ভাড়া বকেয়া 3,000 টাকা। এর যদি সমন্বয় দাবিটা করতে হয় তাহলে ভাড়া ব্যয় ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। তাহলে ভাড়া ব্যয় ডেবিট আর বকেয়া ভাড়া ক্রেডিট কত? 3,000। আমরা অতি সহজে বুঝতে পারি যে ভাড়া ব্যয় ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট, অর্থাৎ ব্যয় বকেয়ার সময় সেই ব্যয়ের সাথে ব্যয় যোগ করে ডেবিট, বকেয়া যোগ করে ক্রেডিট। টাকা হবে কি সমন্বয় যত টাকা থাকবে ঠিক তত টাকা হবে। এখন আছে আয়ের বকেয়া। আয়ের বকেয়ার সময় আয়ের বকেয়ায় যদি নির্দিষ্ট কোনো আয়ের খাত উল্লেখ থাকে তাহলে সমন্বয় দাবিতে হবে সেই আয়ের সাথে প্রাপ্য যোগ করে ডেবিট এবং আয় যোগ করে ক্রেডিট। যদি আয়ের বকেয়ায় নির্দিষ্ট কোনো আয়ের খাত উল্লেখ থাকে, কিরকম নির্দিষ্ট? মনে করো বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে, তাহলে সেক্ষেত্রে দাবিতে হবে বিনিয়োগের সুদ যদি থাকে, এই যে নির্দিষ্ট খাত উল্লেখ করা আছে, কিসের সুদ বকেয়া রয়েছে? বিনিয়োগের সুদ, তখন দাবিতে হবে প্রাপ্য বিনিয়োগের সুদ ডেবিট আর বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। অর্থাৎ যদি নির্দিষ্ট খাত থাকে সেই এর সাথে প্রাপ্য যোগ করে ডেবিট এবং আয় যোগ করে ক্রেডিট। তো মনে করো বলা আছে বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে, বিনিয়োগের সুদ বকেয়া কত? 5,000 টাকা। এক্ষেত্রে কি দাবিতে হবে? প্রাপ্য বিনিয়োগের সুদ ডেবিট আর বিনিয়োগের সুদ হিসাব কত? 5,000 টাকা। অর্থাৎ আয়ের সময় যদি নির্দিষ্ট খাত থাকে তাহলে সেই আয়ের সাথে প্রাপ্য যোগ করে ডেবিট, আয় যোগ করে ক্রেডিট, প্রাপ্য বিনিয়োগের সুদ ডেবিট আর বিনিয়োগের সুদ ক্রেডিট। আর যদি আয়ের বকেয়ায় নির্দিষ্ট কোনো আয়ের খাত উল্লেখ না থাকে তাহলে দাবিতে হবে প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। যেমন বাকিতে সেবা প্রদান, আমি কোন খাতে সেবা দিচ্ছি উল্লেখ আছে? আমি কি শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীর সেবা দিচ্ছি, আমি কি ডাক্তার হিসেবে রোগীর সেবা দিচ্ছি, না উকিল হিসেবে মক্কেলের সেবা দিচ্ছি, এরকম কোনো খাত উল্লেখ নাই। বাকিতে সেবা প্রদান কোন খাতে সেবা দিচ্ছি উল্লেখ নাই, সেক্ষেত্রে দাবিতে হবে প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা হিসাব ক্রেডিট। এলো আয়ের বকেয়া। টাকা যে টাকা থাকবে সেই টাকা সমন্বয় যে টাকা থাকবে, 10,000 টাকা আছে 10,000 টাকা। অর্থাৎ আয়ের বকেয়ায় যদি নির্দিষ্ট খাত থাকে তাহলে সেই সাথে প্রাপ্য যোগ করে ডেবিট, আয় যোগ করে ক্রেডিট। আর যদি আয়ের বকেয়ায় নির্দিষ্ট কোনো খাত উল্লেখ না থাকে তাহলে দাবিতে হবে প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। আজকে তোমাদের এ পর্যন্তই। আর এই ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে, শুধু মুখস্থ করলে হবে না, এর উপলব্ধি করবে তাহলে বুঝতে পারবে। এরপরে যদি না বোঝো পরবর্তী ক্লাসে আমি আবার আলোচনা করব। এরপরে আরো আছে আমাদের আলোচনার অনাদিদিনা সংস্কৃতি নিয়ে আমি আলোচনা করব। এরপরে সমন্বয় সম্পর্কে পরিপূর্ণ হওয়ার পরে কার্যপত্র কিভাবে করতে হয়, 8 ঘর 10 ঘর 12 ঘর অনেক সময় আমাদের সমন্বিত আমি পর্যন্ত করতে বলে, আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই নিয়ে বিস্তারিত থাকবে। তোমরা পরবর্তী ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে আমি আশা রেখে আজকের মধ্যে এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবে।